स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 47। মহাসম্মেলনের আগে 29 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর এই সপ্তাহটি স্বামীজি শ্রীমতী উডসের আবাসে অবস্থান করেন। ঝঞ্ঝার পূর্বদিন 29 আগস্ট মৃদু মৃদু বায়ু হিল্লোলিত অপরাহ্নে তিনি উদ্যানে শিশুদের কাছে বক্তৃতা দেন এবং পরবর্তী রবিবার 3 সেপ্টেম্বর তিনি ভাষণ দেন ইস্ট চার্চে। এ থেকে বোঝা যায় সালেমে যে কয়জন যাজক তাঁর প্রতি বন্ধু ভাবাপন্ন ছিলেন, এই চার্চের যাজক তাঁদের একজন। 1 সেপ্টেম্বর সালেম ইভিনিং নিউজ প্রথমটির বিবরণ প্রকাশ করেন এবং 5 সেপ্টেম্বর ডেইলি গেজেট দ্বিতীয়টির। দুটি রিপোর্টই এখানে উদ্ধৃত হলো। আবার বলবেন, ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ইস্ট চার্চে রবিবার সন্ধ্যায়। ভারতের সুপণ্ডিত সন্ন্যাসী যিনি এই শহরে কয়েকদিন অবস্থান করছেন, রবিবার সন্ধ্যা 7:30 ইস্ট চার্চে ভাষণ দেবেন। স্বামী রেভারেন্ড বিবেকানন্দ গত রবিবার সন্ধ্যায় অ্যানিস্কোয়াম এপিস্কোপাল চার্চে, প্রকৃতপক্ষে ইউনিভার্সালিস্ট চার্চে শিক্ষামূলক আলোচনা করেন। ধর্মযাজক এবং হার্ভার্ডের অধ্যাপক রাইট, যিনি তাঁর প্রতি অত্যন্ত সহৃদয় ব্যবহার করছেন, বক্তৃতা দেবার এই আমন্ত্রণ জানিয়েছিলেন। সোমবার রাত্রে তিনি সারাটোগা অভিমুখে যাত্রা করবেন, সেখানে সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেবেন। পরে তিনি শিকাগো মহাসম্মেলনে ভাষণ দেবেন। ভারতে যারা উচ্চতর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাঁদের মতো বিবেকানন্দও সহজে ও শুদ্ধভাবে ইংরেজি বলতে পারেন। গত মঙ্গলবার শিশুদের কাছে খেলাধুলা, বিদ্যালয় এবং ভারতের শিশুদের আচার আচরণ সংক্রান্ত তাঁর বক্তৃতা অত্যন্ত মূল্যবান ও আকর্ষণীয় হয়েছিল। তার শিক্ষক তাকে এমনভাবে আঘাত করেছেন যে তার আঙুল প্রায় ভেঙে গেছে। একটি বাচ্চা মেয়ের এই মন্তব্য তার দয়ার্দ্র চিত্তকে বিশেষভাবে স্পর্শ করেছিল। তিনি বলেন, ভারতের স্কুলে কোনো শারীরিক শাস্তি নেই, একেবারেই নেই। বিবেকানন্দ অন্য সন্ন্যাসীদের মতোই সর্বত্র পর্যটন করে মানুষকে সত্য ধর্ম, পবিত্রতা ও ভ্রাতৃত্ব বোধে শিক্ষা দেন। তাই কোনো ভালো কাজ তাঁর চোখ এড়ায় না এবং মারাত্মক অন্যায় কাজও তাঁর দৃষ্টির বাইরে থাকে না। অন্য ধর্মীয় বিশ্বাসের সকল মানুষের প্রতিও তিনি অত্যন্ত সদাশয় এবং তাঁর বিরোধীদের জন্যেও তিনি কেবল সহৃদয়তাই প্রকাশ করেন। কিছু রবিবাসরীয় উপাসনা। সেপ্টেম্বরের বিধিতে কিছু যাজক ফিরে গেলেন ইস্ট চার্চে। রাজার আনন্দ। ভারতের রাজা স্বামী বিবেকানন্দ রবিবার সন্ধ্যায় ইস্ট চার্চে ভারতের ধর্ম ও সে দেশের দরিদ্র অধিবাসীদের সম্পর্কে বক্তৃতা করেন। ভালো সংখ্যক শ্রোতাই উপস্থিত ছিলেন, তবে বিষয়ের গুরুত্ব অনুযায়ী এবং বক্তার আকর্ষণীয় বক্তৃতা যতখানি দাবি করতে পারে, উপস্থিতির পরিমাণ ততখানি ছিল না। সন্ন্যাসী তাঁর দেশীয় পোশাক পরেছিলেন এবং বক্তৃতা করেছেন প্রায় 40 মিনিট। তিনি বলেন, বর্তমানে ভারতের প্রয়োজন 50 বছর আগের প্রয়োজনের মতো নয়। মিশনারিদের উচিত ভারতের শিল্প ও সামাজিক শিক্ষা দান করা, ধর্ম নয়।
হিন্দুদের ধর্ম যথেষ্ট পরিমাণেই আছে এবং বিশ্বে হিন্দু ধর্মই প্রাচীনতম। সন্ন্যাসী বেশ চমৎকার বক্তা এবং তিনি শ্রোতাদের নিবিষ্ট মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। এই প্রাক ধর্ম মহাসম্মেলন বক্তৃতাগুলির সঙ্গে মহাসম্মেলন পরবর্তী বক্তৃতার কি বিপুল পার্থক্য! স্বামীজির পত্র ও বক্তৃতাগুলি অনুধাবন করলে এই কয়েক মাসের মধ্যে আমেরিকার জনসাধারণের কাছে তার বিষয় উপস্থাপনার প্রভেদটি বোঝা যাবে। তিনি ভারতের জন্য সাহায্য প্রার্থনা করতে এসেছিলেন, আমেরিকাকে তার দেশের প্রকৃত প্রয়োজনের বিষয়ে আলোকিত করতে চেয়েছিলেন, তার দেশের প্রকৃত প্রতিভার সন্ধান দিতে চেয়েছিলেন, কিন্তু তারপর তার অবস্থিতি কিছু দেবার জন্যে, নিজেকে উজাড় করে দেবার জন্যে, কারণ তিনি বুঝেছিলেন এখান থেকে প্রকৃত ও অনতিবিলম্ব সাহায্য পাওয়া সম্ভব নয়। কিন্তু কারণ শুধু এটাই নয়, দৈহিক অথবা আধ্যাত্মিক যে ধরনেরই ক্ষুধা হোক না কেন তার নিবৃত্তিও দেখতে চেয়েছিলেন। 4. 30শে আগস্ট স্বামীজি অধ্যাপক রাইটকে চিঠি দিয়ে সারাটোগা স্প্রিংসে আমেরিকান সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে বক্তৃতার জন্য শ্রী ফ্রাঙ্কলিন বি স্যানবোর্নের আমন্ত্রণের কথা জানান। নিচের চিঠিটি ডাক্তার রাইটের কাগজপত্রের মধ্যে পাওয়া গেছে এবং এই চিঠি ও অধ্যাপককে লেখা স্বামীজির অন্যান্য চিঠিগুলি আমাদের হাতে তুলে দিয়েছিলেন অধ্যাপক রাইটের ছেলে শ্রী জন কে রাইট। মাননীয় অধ্যাপকজি, অনারেবল প্রফেসর, সালেম, 30শে আগস্ট 93। আমি এখান থেকে আজ চলে যাচ্ছি। আমি শ্রী স্যানবোর্নের কাছ থেকে সম্পূর্ণ নির্দেশ সমেত একটি আমন্ত্রণ পত্র পেয়েছি। আপনার স্ত্রীকে আমার শ্রদ্ধা জানাবেন এবং বাচ্চাদের আমার ভালোবাসা। আপনি সত্যই মহাত্মা, এ গ্রেট সোল, এবং শ্রীমতী রাইট অতুলনীয়া মহিলা। আপনাদের স্নেহের বিবেকানন্দ। অধ্যাপক জন এইচ রাইটকে লেখা স্বামী বিবেকানন্দের চিঠি, আগস্ট 30, 1893, নর্থ ক্যালিফোর্নিয়া বিবেকানন্দ সোসাইটি। স্পষ্টই বোঝা যায় 30শে আগস্ট পর্যন্ত স্বামীজি জানতেন না ডাক্তার রাইট যাদের চিঠি দিয়েছেন সেই ধর্ম মহাসম্মেলন কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী। কিন্তু নিচের চিঠি থেকে বোঝা যাচ্ছে 2রা সেপ্টেম্বরের মধ্যে কাজ অনেকটা এগিয়েছে। শনিবার, সালেম, সেপ্টেম্বর 2, 1893। প্রিয় অধ্যাপকজি, কিছুমাত্র বিলম্ব না করে আপনার শংসাপত্রের জন্যে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিকাগো থেকে শ্রী থেলেস এর একটি চিঠি পেয়েছি যাতে তিনি কয়েকজন প্রতিনিধির নাম এবং মহাসম্মেলন সংক্রান্ত অন্যান্য বিষয় জানিয়েছেন। কুমারী স্যানবোর্নের কাছে লেখা একটি নোট এ আপনার সংস্কৃতের অধ্যাপক আমাকে পুরুষোত্তম যোশী বলে ভুল করেছেন এবং জানিয়েছেন বোস্টনে এমন একটি সংস্কৃত গ্রন্থাগার আছে যার তুল্য কোনো গ্রন্থাগার ভারতেও পাওয়া দুষ্কর। সেটা দেখতে পেলে আনন্দিত হব। শ্রী স্যানবোর্ন আমাকে সোমবার সারাটোগা যাবার জন্যে বলেছেন। সেই অনুযায়ী আমি সেখানে যাচ্ছি। সেখানে আমি স্যানাটোরিয়াম নামে একটি বোর্ডিং হাউসে থাকব। যদি এর মধ্যে শিকাগো থেকে কোনো খবর আসে, আপনি দয়া করে সেটা স্যানাটোরিয়াম সারাটোগায় পাঠিয়ে দেবেন। আপনি আপনার মহীয়সী স্ত্রী এবং মিষ্টি বাচ্চারা আমার মস্তিষ্কে যে ছাপ মুদ্রিত করেছেন তা মুছে যাবার নয়। আপনার সঙ্গে বাস করা স্বর্গের কাছাকাছি থাকা বলে মনে হয়। যিনি সকল দানের অধিকারী, তিনি আপনার ওপর তার শ্রেষ্ঠ দান বর্ষণ করুন।
কবিতা লেখার চেষ্টা করে আপনাকে কয়েক লাইন লিখে পাঠালাম। আপনাকে যে কষ্ট দিলাম কবিতা পাঠে, তার জন্যে আপনার ভালোবাসার দাবিতে মার্জনা চেয়ে নিচ্ছি। আপনার চিরসুহৃদ বিবেকানন্দ। উৎস: অধ্যাপক জন এইচ রাইটকে লেখা স্বামী বিবেকানন্দের চিঠি, সেপ্টেম্বর 2, 1893, নর্থ ক্যালিফোর্নিয়া, বিবেকানন্দ সোসাইটি। যে কবিতাটির জন্যে স্বামীজি অধ্যাপক রাইটকে কষ্ট দিয়েছিলেন, সেটি বোধহয় তার প্রথম ইংরেজি কবিতা। এটিকে কোনো ক্রমেই তার শ্রেষ্ঠ কবিতা বলা যায় না, তবু আমার মনে হয় এর মধ্যে তার কতকগুলি অতি তীক্ষ্ণ পংক্তি আছে। মূল খসড়া বিচার করে দেখা যায়, একটা চিঠির কাগজে অত্যন্ত দ্রুত গভীর ভাবের প্রেরণায় লিখেছিলেন। পরে এখানে ওখানে কিছু কিছু সংশোধন করে বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছেন। এটি বাণী ও রচনায় ছাপা হয়ে গেছে, অংশত সেটি উদ্ধৃত করা প্রয়োজন। পাহাড়ে, পর্বতে, উপত্যকায়, গির্জায়, মন্দিরে, মসজিদে, বেদ, বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ। তুমি কোথায়, কোথায় আমার প্রাণ ওগো ভগবান? নাই, প্রতিধ্বনি শুধু বলে নাই। কত বর্ষ কেটে গেল করুণ আর্তনাদে, মুহূর্ত মনে হয় যুগ যেন। তখন একদিন আমার হাহাকারের মধ্যে কে যেন ডাকলো আমাকে আমারই নাম ধরে। ওই ওই, আবার সেই দৈবী স্বর, ওই তো শুনছি আমি আমারই আহ্বান। আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয় ডুবে গেল পরমা শান্তিতে। জ্বলে উঠল আত্মা পরম জ্যোতিতে, খুলে গেল হৃদয়ের দ্বার। আনন্দ, আনন্দ, এ কি অপরূপ! প্রিয় মোর, প্রাণ মোর, সর্বস্ব আমার। তুমি এখানে, এত কাছে, আমারই হৃদয়ে, আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। সেই দিন থেকে যখনই যেখানে যাই, বুঝেছি হৃদয়ে তুমি আছো পাশে পাশে। পর্বতে, উপত্যকায়, শিখরে, সানুতে, দূরে, বহু দূরে, ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে। প্রাচীন ঋষির তুমি ভগবান, সকল মতের তুমি চিরন্তন উৎস। বেদ, বাইবেল আর কোরআন গাইছে তোমারই নাম উচ্চকণ্ঠে সমস্বরে। আছো আছো, তুমি আছো ধাবমান জীবনে, তুমি আত্মার আত্মা, তুমি আছো। ওং তৎসৎ ওং, আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। উৎস: বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 371-72। তৎসৎ অর্থ তিনি একমাত্র প্রকৃত অস্তিত্ব। স্বামীজির টিকা। আমেরিকান সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেবার জন্য সোমবার রাত্রে স্বামীজি সারাটোগা স্প্রিংস অভিমুখে রওনা হন। এ সময় শ্রী স্যানবোর্ন ছিলেন সেখানকার কর্মসচিব। এর সদস্যদের মধ্যে ছিলেন সকল ক্ষেত্রের বহু খ্যাতনামা ও সংস্কৃতিবান ব্যক্তিরা, এবং সন্দেহ নেই স্বামীজির মতো ব্যক্তিকে উপস্থিত করে শ্রী স্যানবোর্ন এই বিশিষ্ট মানুষদের বিরল মনোরঞ্জনের ব্যবস্থা করেছিলেন। সেই সব বিশিষ্ট ব্যক্তিদের সামনে একজন তরুণ অখ্যাত হিন্দু সন্ন্যাসীকে নিমন্ত্রণ করা থেকেই প্রমাণিত হয় যে স্যানবোর্নও অধ্যাপক রাইটের মতো স্বামীজির বুদ্ধিদীপ্ত প্রতিভার যথেষ্ট মূল্য নিরূপণ করেছিলেন। কিন্তু স্বামীজি 3 বার সম্মেলনে ও 2 বার ব্যক্তিগত আবাসে বক্তৃতা করে আমেরিকা অবস্থানের প্রথম সপ্তাহগুলিতেই যে সম্মান লাভ করেছিলেন, তার কথা কোনো চিঠিতেও উল্লেখ করেননি। সম্ভবত তার কারণ, এই সম্মাননা হিন্দু ধর্ম বা ভারতের নয়, সম্পূর্ণভাবে ব্যক্তিগত। তাই
সেটা উল্লেখযোগ্য বলে মনে করেননি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।